স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH দুর্নীতিতে ডুবে থাকা একটা প্রশাসন, একটা সরকার এবং এসএসসির পরীক্ষা এবং তার পরবর্তীকালে কিভাবে রাজ্যের শিক্ষামন্ত্রী সহ কারা কারা গ্রেফতার হয়েছে আমরা সবাই দেখেছি। 9 বছর বাদে এসএসসির পরীক্ষা হলো, নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা হলো, আগামী রবিবার হবে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। প্রশ্ন উঠছে এই পরীক্ষার পর ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখছেন, দারুণ পরীক্ষা হয়েছে, শান্তিতে পরীক্ষা হয়েছে, নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে। আরে স্যার, আপনি যে পরীক্ষার কথা বলছেন এটা 9 বছর বাদে হচ্ছে, শান্তিতে পরীক্ষা হবে এটাই তো কাম্য। দুর্নীতিগ্রস্ত একটি পরীক্ষার ব্যবস্থা তৈরি করা এই সরকার, এই প্রশাসন এবং সাদা খাতা দিয়ে চাকরি পাওয়া শিক্ষক এবং সাদা খাতা জমা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পাওয়া যে শিক্ষকরা অনেকেই তাদের দাগির লিস্ট বার করে দিয়েছে, এসএসসি বটে, এই সমস্ত কিছু কি পরীক্ষায় থাকার কথা? এই সমস্ত কিছু নেই। এইবার পরীক্ষা খুব ভালো হয়েছে, নির্বিঘ্নে হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে। ব্রাত্য বসু নিজের অ্যাচিভমেন্ট বলছেন, এটা অ্যাচিভমেন্ট? আপনার প্রশাসনের পরীক্ষা নেওয়াটা কর্তব্য, কোনো অ্যাচিভমেন্ট নয় স্যার। 9 বছর বাদে পরীক্ষা হচ্ছে, যারা পরীক্ষা দিচ্ছেন তারা নিজেরাই আশঙ্কা প্রকাশ করছেন যে আদৌ এই পরীক্ষা স্বচ্ছ হবে তো, আদৌ পরীক্ষার পর নিয়োগ স্বচ্ছ হবে তো। হ্যাঁ স্যার, ব্রাত্য বসু স্যার, আপনি ঠিক বলেছেন, পরীক্ষা আপনারা দারুণ নিয়েছেন, কোথাও কোনো সমস্যা হয়নি। সমস্যা পরবর্তীকালে হবে কিনা সেটা নিয়ে পরীক্ষার্থীদের চিন্তা, যেখানে কেউ সাদা খাতা জমা দিল কিনা। কারণ আপনি যে ওএমআর শিটের কার্বন কপি দিয়েছেন সেখানেও নাকি সঠিকভাবে দাগ পড়ছে না, এমন কার্বন কপি দেওয়া হয়েছে। গোটা পরীক্ষায় নানা জায়গায় অভিযোগ উঠেছে, নানা জায়গায় শান্তিপূর্ণ পরীক্ষাও হয়েছে, সবটা বুঝলাম, কিন্তু আশঙ্কাটা, পরীক্ষার্থীরা বারবার বলেছেন আশঙ্কা থেকে যাচ্ছে। স্বচ্ছ পেন নিয়ে আসতে বলা হয়েছে, কিন্তু স্বচ্ছ পরীক্ষা হবে তো? প্রথমেই শোনাবো পরীক্ষার্থীদের আশঙ্কা কোথায় আর কেন, শুনুন। রাজ্য সরকারের দুর্নীতির কারণে আমাদের এই অবস্থা, আমাদেরকে পথে বসিয়েছে। পরীক্ষার সময় বলেছেন যে স্বচ্ছ পেন লাগবে, স্বচ্ছতাটা কাদের মধ্যে আছে দেখতে পাচ্ছেন? স্বচ্ছতাটার মধ্যে আমাদের মধ্যে আছে, যারা আনটেন্টেড টিচার আছি আমাদের মধ্যে স্বচ্ছতা আছে, কিন্তু যারা নিয়োগকর্তা এবং এই সরকার, এই মুখ্যমন্ত্রী, এদের মধ্যে স্বচ্ছতা নেই। কি মনে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা কিরকম? সবকিছু ঠিক, এবার নিয়োগটা যদি স্বচ্ছভাবে হয় খুব আনন্দিত হব। কার্বন কপিতে কিন্তু দাগ পড়ছে না, মানে ভীষণ চাপ দিয়ে করার পরেও কিন্তু দাগ পড়েনি, ফলে এটা কি আদৌ স্বচ্ছ হলো? এইটা কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। খুব চাপ দিয়ে ডাবল লেখার পরে খুবই হালকা দাগ পড়েছে। কেমন মনে হচ্ছে নিয়োগ হবে এবার স্বচ্ছভাবে? সেটা সরকারের উপরে ডিপেন্ড করছে, আমরা কি বলবো। সরকার আশা রাখতে পারছেন এখন? না, সত্যি বলতে আশা রাখি না, যা হবে দেখাই যাবে। কি মনে হচ্ছে স্বচ্ছ নিয়োগ পাবেন? মনে তো হচ্ছে না, কারণ ইতিহাস দেখে তাই মনে হচ্ছে না, তবে আশা রাখছি এবং আশা রাখছি বলেই পরীক্ষা দিতে এসেছি। আশা করি সেই আশাটা বজায় থাকবে। কি ব্রাত্য বসু এরা সবাই কি সিপিএম বিজেপি, কি বলবেন? এই পরীক্ষার্থীদের কি বলে দাগাবেন? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যস্ত, তার অভ্যেস আছে কাউকে মাওবাদী, কাউকে সিপিএম, কাউকে বিজেপি বলে দাগিয়ে দেওয়ার, কিন্তু এই পরীক্ষার্থীদের কি বলবেন আপনারা? তারা বলছেন স্বচ্ছ পরীক্ষা, স্বচ্ছ পরীক্ষার পর স্বচ্ছ প্রসেসে নিয়োগ হবে কিনা সেটা নিয়েই সন্দেহ আছে। কারণ 9 বছর পর পরীক্ষা হচ্ছে, আর সেই পরীক্ষার পর আদৌ নিয়োগ স্বচ্ছ হবে নাকি আরও কোনো মন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যাবে, সেই আশঙ্কা থাকছে। কিন্তু ব্রাত্য বসু খুব খুশি, অ্যাচিভমেন্ট হয়েছে, আমরা পরীক্ষা নিয়েছি, দারুণ পরীক্ষা হয়েছে, কোনো কমপ্লেন নেই। কেন কমপ্লেন থাকার কথা ছিল? আপনার পরীক্ষা নেওয়াটা কর্তব্য। আবারও বলছি, সারা দেশের বিভিন্ন রাজ্যে পরীক্ষা হয়, শান্তিপূর্ণভাবেই হয়, সেটাকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেউ আস্ফালন করে না স্যার। আপনাকে করতে হচ্ছে কারণ আপনার পাস্ট রেকর্ড ভালো না। এর পরের বক্তব্য শোনাবো পরীক্ষার্থীর গার্জিয়ান। এতদিন ধরে পরীক্ষার্থীরা 9 বছর অপেক্ষার পর আজ পরীক্ষা হচ্ছে, বিরাট বড় খবর রাজ্যে। কি বলছেন পরীক্ষার্থীর গার্জিয়ানরা, শুনুন।
9টা বছর চলে গেল, এই সরকার কি করেছে? সাধারণ মানুষদের জন্য কিচ্ছু করেনি। এরা শুধু নিজেদের আখের গুছিয়েছে, আর কিচ্ছু না। ধনসম্পদ করেছে, আর কিচ্ছু না। সাধারণ মানুষদের জন্য কিচ্ছু করেনি এরা। এরা আজকে 9টা বছর এদের লাইফে, এই স্টুডেন্টদের লাইফে কি হবে? 13 বছর হলে বসেছে, আজকে 9টা বছরে তাহলে 9টা এসএসসি হতে পারতো, কিন্তু একটা পরীক্ষাও এরা হতে দেয়নি। এই সরকার নিপাত যাক, আমরা এটা মনে প্রাণে চাই। কি বলে দাগাবেন বিজেপি, সিপিএম? ভাবুন, দেখে কি মনে হচ্ছে সেরকম করে একটা ম্যাচ মেকিং করে নিন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আপনারা ভাবুন। কিন্তু আপনাদের বক্তব্যগুলোর জন্য আজকে এই পরীক্ষার্থী এবং তাদের গার্জিয়ানদের এত চিন্তা কেন জানেন? কারণ আপনারা পাবলিক স্টেজ থেকে অ্যানাউন্স করে বলেছেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী? কি বলেছিলেন শুনুন, নিজের বক্তব্য নিজেই শুনুন আজকে মুখ্যমন্ত্রী এবং দর্শকরা। কেন এই চিন্তা পরীক্ষার্থীদের, তার কারণে চলে যাই, শুনুন। কোন চাকরির ক্ষেত্রে আপনি আমাকে বলুন তো, 100টা চাকরি দিতে গেলে একটা নিজের লোককে কেউ দেয় না? আপনারা তো ইনস্টিটিউশন চালান বিভিন্ন জায়গায়। কাকে আপনি নেবেন আপনার ইউনিটে, কাকে আপনি রাখবেন, কাকে না রাখবেন, ইট ইজ ইয়োর চয়েস। চিন্তার জায়গাটা ভাবছেন, বুঝছেন, বুঝতে পারছেন তো? রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কোন জায়গায় বলুন তো 100টা চাকরি হলে একটা নিজের লোককে দেয় না? কোন জায়গায়? এটাই তো স্বাভাবিক। 100টা হলে একটা তো নিজের লোককে দেব। তাহলে 10,000 হলে কজন নিজের লোককে দেওয়া হবে? 1 লক্ষ চাকরি হলে কজন নিজের লোককে দেওয়া হবে? 100 দিয়ে ইন্টু করে নিন, মাল্টিপ্লাই করে নিন, বুঝে যাবেন। তাহলেই বুঝুন নিজের লোককে চাকরি দেওয়াটা কতটা জরুরি। কিন্তু শুধু মুখ্যমন্ত্রী না, মুখ্যমন্ত্রী শুধু কেন, চুইয়ে চুইয়ে অনুপ্রেরণা ওপর থেকে নিচেও তো পড়ছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যিনি মাঝে মাঝে শিক্ষামন্ত্রী আর মাঝে মাঝে তিনি খুব ভালো অন্যান্য অ্যাক্টিভিটিও করেন, কালচারাল অ্যাক্টিভিটি রয়েছে তার, সেটা নিয়ে আমরা গর্বিত। রাজ্যের শিক্ষামন্ত্রী কালচারালি এত অ্যাক্টিভ, তিনি কি বলেছেন পাবলিক সভায় দাঁড়িয়ে, শুনুন। কিন্তু চাকরিটা তৃণমূলের ছেলেমেয়েরাই পাবে, আর কিছু নয়। কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে, সেসব আমি বলবো না, কিন্তু এটা হবে, এটা হবে। হ্যাঁ, তৃণমূল করলে চাকরি পাবে। কেন পাবে, কি জন্য পাবে বলবো না। কে বলছেন? পাড়ার কোনো তৃণমূল নেতা, পাড়ার কোনো কাউন্সিলর নিদেন পক্ষে না, বলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই জন্য চিন্তা, আজ যারা চাকরি প্রার্থী, আজ যারা পরীক্ষা দিয়েছেন, আদৌ স্বচ্ছ নিয়োগ হবে কিনা। কিশলয় অগ্নিবাণে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। কিশলয় অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ। চুরির রাজ্যে বিরোধীরা অভিযোগ করছেন এই রাজ্যে চাকরি চুরি হয়, কয়লা চুরি হয়, সব কিছু চুরি হয়। তাহলে সেই রাজ্যটাই কোট আন কোট বিরোধীদের কথায় চুরির রাজ্যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন নাকি? পরীক্ষার্থীরা পরীক্ষা তো 9 বছর আগেও দিয়েছিলেন, চাকরি তো হয়েছিল কাদের? কোট আন কোট এখন টেন্টেড এসএসসির কথায় যাব আজকের হাই ভোল্টেজ ডিবেটে। যাব আজকে, প্রশ্ন করব, খুব ভালো সুন্দর পরীক্ষা নিয়েছেন ব্রাত্য বসুর প্রশাসন, এবার নিশ্চিন্তে থাকবেন তো? যারা চাকরি হারা আবার নতুন করে পরীক্ষা দিয়েছেন, কিংবা যারা একদম নতুন পরীক্ষা দিয়েছেন চাকরি প্রার্থীরা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তরুণ জ্যোতি তিওয়ারি, আইনজীবী ও বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সৌমিক রাহা, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী। তৃণমূলকে সমর্থন করেন ইন্দ্রজিৎ ঘোষ, রাজনৈতিক কর্মী। তৃণমূলকে সমর্থন করেন কাশেম আলী, রয়েছেন রাজনৈতিক কর্মী। রাজীব হাঁসদা রয়েছেন চাকরিহারা পরীক্ষার্থী। আমি রাজীবকে দিয়ে শুরু করব। রাজীব, আপনার একটা বাইট শোনাচ্ছিলাম, ভাইরাল হয়েছে, অনেকে চালাচ্ছেন। আপনাদের কাছে নির্দেশ ছিল স্বচ্ছ পেন নিয়ে যাওয়ার, পেন যেন ভেতর অবধি ট্রান্সপারেন্ট হয়। আমাদের প্রশাসনটাও একদম ভেতর পর্যন্ত ট্রান্সপারেন্ট তো, নাকি প্রশাসন ট্রান্সপারেন্ট নয়, শুধু পেনটাই ট্রান্সপারেন্ট? বলুন, পরীক্ষা দিয়ে কি মনে হচ্ছে, চাকরিটা হয়ে যাচ্ছে? বলুন। দেখুন, এটা তো আগে থেকে নির্দেশ দেওয়া ছিল যে আমাদের পেনটা নেওয়া হবে যে ট্রান্সপারেন্ট পেন। আমরা স্বচ্ছভাবে সব কিছুই করছি। আমরা 2016-তে পরীক্ষাতে বসেছিলাম, সব কিছু স্বচ্ছভাবে দিয়েছি, তাও কিন্তু দুর্নীতির দায় কিন্তু আমাদের গায়ে চাপিয়ে দেওয়া হয়েছে। দুর্নীতি আমরা করিনি।
আমরা এবারও স্বচ্ছভাবে পরীক্ষা দিচ্ছি, সেই স্বচ্ছতাটাকে অস্বচ্ছতাটাকে ঢাকাবার জন্য এই সরকার কিংবা এই এসএসসি এই ব্যবস্থাটা করেছে। তার মানে এই যে স্বচ্ছতার মাধ্যমে অস্বচ্ছতাটাকে ঢাকাবার জন্য এই ব্যবস্থা করছে। বলতে চাইছি, বলতে বাধ্য হচ্ছি, কেন আমাকে যদি আবার 9 বছর পর পরীক্ষায় বসতে হয় এবং নতুনদের সাথে কম্পিটিশন করতে হয় ফ্রেশারদের সাথে, সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। এটা আপনার আমার পক্ষে কিন্তু সবসময় সম্ভব নয়। কেন কি আমাদের একটা ফ্যামিলি আছে, সংসার আছে, প্রেশার আছে। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন করেছি, আমাদের চাকরি ফেরাবার জন্য বিভিন্ন আন্দোলন করেছি এবং আমরা সেরকম পড়াশোনার সেরকম সুযোগ পাইনি। এবং এর সাথে সাথে সরকার যেহেতু আমাদের পাশে দাঁড়ায়নি, এখনও সরকার বারবার টেন্টেডদের পাশে দাঁড়াচ্ছেন। যারা অযোগ্যরা দাগি ধরা পড়েছে, সেই অযোগ্যরা কেন, কোথায় কি করে যাবে, কোথায় যাবে, সেটা নিয়ে সরকার চিন্তা করছেন যে অযোগ্যদেরকেও আবার গ্রুপ সি গ্রুপ চাকরি দিয়ে দেবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, একদম খুব ভালোভাবে শান্তিপূর্ণ পরীক্ষা হয়েছে, সাকসেসফুল হয়েছে। তাহলে তো আপনাদের আর চিন্তা থাকার কথা নয়, পরীক্ষা একদম শান্তিপূর্ণ, সাকসেসফুলি, নির্বিঘ্নে হয়েছে, সঠিকভাবে স্বচ্ছভাবে সবকিছু হবে, আপনারা আবার নিয়োগ পেয়ে যাবেন। আপনাকে জিজ্ঞেস করছি। আচ্ছা দেখুন, এটা আমি বলি ঠিক আছে, আমার যেখানে সেন্টার ছিল মানে ঠিকঠাকভাবেই হয়েছে, যেমন সিকিউরিটি ছিল সব ঠিকঠাকভাবে হয়েছে। আমাদের এখানে কোনো চিন্তা নেই। আমাদের এখানে চিন্তা যে এই সরকারকে কিন্তু কিংবা এই এসএসসি কমিশনকে আমরা বিশ্বাস করতে পারছি না, এখনও আমি অত্যন্ত বিশ্বাস করতে পারি না। কেন কি আগামী দিনে কি হবে, এখনও কিন্তু অনেক সুপ্রিম কোর্টে মামলা চলছে, যে সেখানে কি মামলা চলছে, এখনও আরও অনেক দাগি অযোগ্য আছে। তাহলে এই দাগি অযোগ্যগুলো কিন্তু এক্সামে বসেছে, এটা আমাদের সংশয়। এরপর যদি এই অযোগ্যরা যদি আবার ধরা পড়ে, এই এক্সামে যদি ধরা পড়ে, এরপর তাহলে এই প্যানেলটাও তো বাতিল হবে। এটাও তো একটা সংশয় জাগছে আমাদের মধ্যে। তাহলে এই সরকার বা এই এসএসসি কেন এই কাজ করছে, কেন বারবার একই কাজ করছে? কেন কি নিজেকে মানে নিজের পাপটা ধুয়ে ফেলার জন্য পরীক্ষাটার ব্যবস্থাটা চালু করেছেন? আমরা এটাই বলছি, এই সরকার নিজের পাপটাকে ধুয়ে ফেলার জন্য এই পরীক্ষা ব্যবস্থা চালু করেছে। ঠিক, আপনি একটা খুব লজিক্যাল একটা ইনফারেন্স করছেন যে আবার 9 বছর পর পরীক্ষা দিলাম, আবার দাগি বেরোলো, আবার বাতিল হয়ে গেল, এরকম করে একটা ইনফাইনাইট সাইকেল চলতে থাকবে, আর আপনারাও পরীক্ষা দিতে থাকবেন, চাকরি পাবেন, চাকরি যাবে, পরীক্ষা দেবেন, চাকরি পাবেন, চাকরি যাবে, পরীক্ষা দেবেন। তরুণ জ্যোতির কাছে যাবো। তরুণ জ্যোতি, ব্রাত্য বসু খুব খুশি, পরীক্ষা দারুণ হয়েছে, সব সাকসেসফুল, প্রশাসন একেবারে নির্বিঘ্নে পরীক্ষা করিয়ে ফেলেছে, আর কোনো চিন্তা নেই, তাই তো? যারা চাকরির পরীক্ষা দিয়েছে, আর তো আপনাদের কোনো অভিযোগ থাকার কথা নয়। বলুন স্যার। অনেস্টি, ক্ল্যারিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, এই তিনটে জায়গাতেই তিনি বেসিক্যালি ব্রাত্য, তার সাথে এই তিনটের কোনো সম্পর্ক নেই। তিনি তো বলেছিলেন না যে চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে। আমরা দেখলাম চাকরি চোরদের লিস্ট বেরোলো, সেখানে বেশিরভাগ তৃণমূলের লোকজনের নামই আছে। গ্রুপ সি ডি এখনো বেরোয়নি, সে গ্রুপ সিতে বৃষ্টি মুখার্জির নামও আছে। বৃষ্টি মুখার্জিকে মুখ্যমন্ত্রীর ভাইজি। আমার কথাগুলো শুনছিলাম ভাইয়ের, একটা কথা তোমার পরিষ্কার বোঝো, আজকে আমি দেখলাম তোমাদের স্ক্রল যাচ্ছে 91% অ্যাটেন্ডেন্স, রেজাল্ট কি 100%-এ বেরোবে? প্রথম প্রশ্ন আমার। সেকেন্ড, এই রি এক্সাম দিতে হচ্ছে আজকে এদেরকে, কেন রি এক্সাম দিতে হচ্ছে? মুখ্যমন্ত্রী বলেছেন এদের আমি ব্যবস্থা করে দেবো, নিয়ে দেবো, কারোর চাকরি যাবে না, 30 মার্কস এক্সট্রা একটা ব্যবস্থা করেছি। খুব ভালো কথা, 30 মার্কসের পাওয়ার জন্য আগে তো কাট অফটা ক্রস করতে হবে। তা আমার প্রশ্ন, এরা আশায় ছিল যে মুখ্যমন্ত্রী প্ল্যান A, B, C, D, E আছে, যদিও মুখ্যমন্ত্রী A প্ল্যান, B প্ল্যান, C প্ল্যান, D প্ল্যান এবং E প্ল্যানের মধ্যে সেকেন্ড এবং তৃতীয় প্ল্যানটা কার্যকরী করেছে এদের জন্য। এই 5টা প্ল্যানে সেকেন্ড এবং তৃতীয়টা কার্যকরী করেছে এদের জন্য। আজকে প্রশ্ন আছে, এদের মধ্যে কতজন কাট অফ ক্রস করতে পারবে সন্দেহ আছে। কেন বলছি, এরা তো আশায় ছিল যে মুখ্যমন্ত্রীর 5টা প্ল্যান আছে, আমাদের 2 নম্বরই মুখ্যমন্ত্রীর 5টা প্ল্যানের মধ্যে কোনো একটা কাজে লাগবে, এদের পরীক্ষা দিতে হবে না, এরা ভরসা করেছিল। তো এদের পরীক্ষাটা আজকে দিতে হয়েছে। অন্যদিকে যারা রাস্তায় আন্দোলনে ছিল, যারা নতুন যারা আছে প্রিপারেশন নিচ্ছিল, তাদের দেখলো এটাই শেষ আশা, তারা প্রিপারেটটা করলো। তাহলে আজকে যারা যোগ্য শিক্ষক, তাদের মধ্যে কতজন ফিরতে পারবে আমার সন্দেহ আছে। আমার থার্ড একটা পয়েন্ট থাকবে, এই বারবার বলছি আমরা স্বচ্ছভাবে নিয়েছি পরীক্ষা। বাবা, পরীক্ষাটা নিতে কেন হয়েছিল? কলকাতা হাইকোর্ট বলেছিল রাফলি 8000 পয়েন্ট আউট করা হয়েছিল, বের করে দাও। বারবার এসএসসিকে বলা হয়েছিল তুমি যোগ্য অযোগ্য লিস্ট দাও। সিদ্ধার্থ মজুমদারকে বিভিন্ন সংবাদ মাধ্যমের মানে রিপোর্টাররা গিয়ে জিজ্ঞেস করেছিল, স্যার এই যে নাম্বারটা আসছে এরা যোগ্য, বাদবাকি এরা অযোগ্য, বাদবাকিরা যোগ্য তো? উনি বলছেন আমি কি করে বলবো, ওএমআর নেই। সত্যি তো ওএমআর নেই, 30 লক্ষ যখন ওএমআর নেই, কাউকে যোগ্য অযোগ্য বলা যায় না। কি পয়েন্টেড হয়েছে? স্পেসিফিক্যালি টেন্টেড আর নট স্পেসিফিক্যালি টেন্টেড, যোগ্য অযোগ্যর ব্যাপারটা নেই। সেই জায়গাটা ক্লিয়ার করতে পারতো কে? কমিশন। কোথায় পারতো? সিঙ্গেল বেঞ্চে পারতো।
ডিভিশন বেঞ্চ অন্তত 3 থেকে 4টে টাইম ছিল, তারা করতে পারতো। সুপ্রিম কোর্টে 5 থেকে 6 বার করতে পারতো। আমরা মনে আছে সুপ্রিম কোর্টের বিচারপতি বারবার চাইছিল, বলে আমরা চাই না এরকম কিছু হোক, আপনারা লিস্টটা দিক, আপনারা বলুন। ওরা বলেনি। কেন বলেনি? অযোগ্যদের বাঁচানোর জন্য। দেখো সিম্পল হিসাব, মুখ্যমন্ত্রী বারবার বলেছেন না যে অযোগ্য যারা গ্রুপ সি গ্রুপ ডি আছে তাদের ব্যবস্থা করবো, টিচারদের ব্যবস্থা করবো গ্রুপ সি গ্রুপ ডিতে। কেন বলেছেন? টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন, ধরা পড়লে সব কিছু চলে গেলে এরা যদি নামগুলো বলে দেয় তার ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী। এবং লাস্ট কথা বলে আমি শেষ করব, এই যে লিস্টটা সামনে এসছে সেই লিস্টটা সম্পূর্ণ নয়। লিস্টটা সিঙ্গেল বেঞ্চে জমা হয়েছিল, এই লিস্টটা সুপ্রিম কোর্টে এই মামলা চলছে তার রেকর্ডে আছে এবং পুরোটা সামনে আসবে। আর মুখ্যমন্ত্রী যে চেষ্টা করছেন শিক্ষকদের গ্রুপ সি গ্রুপ ডিতে পৌঁছে দেবেন বা গ্রুপ সি বা গ্রুপ ডিতে ওদেরকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন, এখানে হবে না। সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার, WBSSCর এক্সামিনেশনেরা দিতে পারবে না, অর্থাৎ গ্রুপ সি যারা ছিল তারা টিচারও দিতে পারবে না, যারা টিচার ছিল তারা গ্রুপ সিতেও দিতে পারবে না। ক্রিস ক্রস করতে গেলে আবার পুরোটা যাবে। তো অনুরোধ করছি ব্রাত্য বসুকে অন্তত এবার একটু ভদ্র হন, একটু মানুষ হন। বেশ, আমি যাব মণিশঙ্কর দার কাছে। মণিশঙ্কর বাবু, আমার প্রশ্ন হচ্ছে, আপনাকে যদি আগামীকাল কেউ বলে যে আপনার যে আইনজীবী সার্টিফিকেট সেটা ভ্যালিড নয়, আপনাকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে, আর আপনি পরীক্ষা দিচ্ছেন সেই সমস্ত স্টুডেন্টদের সঙ্গে যারা এই পাস করে বেরিয়ে মানে সবে পাস করে বেরোনোর কথা, সেই ব্যাচের সঙ্গে আপনাকেও পরীক্ষায় বসতে হচ্ছে, এনাদের অবস্থা অনেকটা তাই। এটা তো রাজ্য সরকারের ফেলিওর, এটা তো প্রশাসনের ফেলিওর, তৃণমূলের দুর্নীতি এবং তৃণমূলের নেতারা জেলে রয়েছে। এরপরে ব্রাত্য বসুর বলা এই যে দারুণ আমরা সাকসেসফুলি পরীক্ষাটা করে ফেলেছি 9 বছর বাদে, এটা নির্লজ্জতার প্রমাণ নয় মণিশঙ্কর দা? আপনি পার্সোনালি আমি শুধু একটা রিকোয়েস্ট যে প্লিজ 1-1.5 মিনিট, যেমন তরুণজ্যোতি বলল। বলুন স্যার, আমি প্রশ্ন করলাম তার উত্তর দিন। আমাকে প্রথমেই বললেন যে আপনার সার্টিফিকেটটা নিয়ে যদি কোশ্চেন করা হয়, তরুণজ্যোতিও আছে এখানে, জানেন কিছুদিন আগে কয়েক বছর আগেই অনেক জাল আইনজীবীও ছিল বলে একদম বার কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে যে আমাদেরকে হলফনামা দিয়ে বিভিন্ন কাগজ দিয়ে জমা দিতে হবে এবং আইডেন্টিফাই হবে যে সত্যি সত্যি যারা প্র্যাকটিস করছে তারা আইনজীবী কিনা। এটা সুপ্রিম কোর্টের অর্ডারেই হয়েছিল। 1, 2 হচ্ছে, দেখুন দুর্গাপুজোর দশমীর পরে আমাদের মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায় বিসর্জনের পরে, কারণ আজকে অনেকের মন খারাপ, যাদের সঙ্গে এই চাকরির দূর সম্পর্ক নেই, অথচ যারা নিয়ে আন্দোলন করে যাচ্ছিলেন তাদের আন্দোলনটা যদি না হয় তাদের জন্য ভীষণ মন খারাপ। যারা আন্দোলনের জায়গা নিয়ে এই জায়গার থেকে ওই জায়গায় মামলা করে তোমাদেরকে জায়গা করে দেব, আর আন্দোলনটা যদি না হয় তাদের আজকে ভীষণ মন খারাপ। আমি বলছি আজকের পরীক্ষাটাতে অনেকগুলো বড় বড় খবর আছে। খবর এটা নয় স্বচ্ছ পেন, খবর এটা নয় যে এই যে কি বলছেন কার্বন কপিটা কোন কোম্পানি, কোন কার্বন কপিটা ভালো ওঠেনি, তার থেকে অনেক বড় বড় খবর হচ্ছে উত্তরপ্রদেশ থেকে পরীক্ষা দিতে এসে, তাই তো? আমি কেন বলছেন দাদা আপনি শুনুন না, আপনি শুনুন না, যদি এত বড়ই খবর আপনি জানেন তাহলে ওই খবরটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল। ওই পেনের থেকে ট্রান্সপারেন্সিটা আপনার বেশি আসতো। শুনুন, আজকে আপনি মিডিয়ায় যে খবরগুলো করবেন বা আমরা যে আলোচনাগুলো করব, মানুষ বিভিন্ন পোর্টালে, প্রিন্ট মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন লোকের ফেস করতে দিন, বিভিন্ন লোকের কাছে আছে, ফলে আপনি যেটা বললেন সেটাই শেষ কথা হবে না, ভেরিফাই করার জন্য মানুষ অনেক কথা বুঝে নেবে। আমি বলছি যে সত্যি সত্যি তো আপনি পরিযায়ী শ্রমিক নিয়ে কথা বলেন, এখানকার লোকগুলো ভিন রাজ্যে যায়, আজকে সত্যি সত্যি তো উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড থেকে শয়ে পরীক্ষার্থী এখানে এসছে, ভালোভাবে পরীক্ষা দিয়েছে, তাহলে শিক্ষিত লোকরা বলছে কেন ওখানে দিলেন না, বলছে ওখানে যখন পরীক্ষা হয় তখনই নাকি প্রশ্ন ফাঁস হয়ে যায়। আপনি আজকে বলুন তো এখানেও প্রশ্ন ফাঁস নিয়ে একটা চক্রান্ত করা হয়েছিল কিনা, সেটা তো আজকে খাটলো না। আজকে যখন সবকিছু ঠিক হয়ে গেল তখন বলছে এইখানে মুখ্যমন্ত্রীর ঘরের লোক আছে যারা টেন্টেড ক্যান্ডিডেট, আমরা দেখে নেব। আমি বলছি একটা জায়গায় তরুণজ্যোতি, একটা জায়গায় রাজনীতির অনেক জিনিস থাকবে, মতভেদ থাকবে, যেখানে সত্যি সত্যি একটা ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে, সত্যি সত্যি ছাত্র না আজকের পরীক্ষাটা নিয়ে ছাত্রছাত্রীরা দিতে পারে উচিত। আর এরকম করলে মানুষের কাছে ওই ট্রান্সপারেন্সিটা আজকের পরীক্ষায় লাস্ট অনেকগুলো খারাপ দিক আছে এই পরীক্ষাটার।
খারাপ দিক কি আছে যে বাইরের রাজ্যের ছেলে মেয়েদেরকে কেন আমরা এখানে ঢুকতে দিয়েছি, পরীক্ষা দিতে দিয়েছি, এটার খারাপ আছে? আমি বলছি প্রশ্নগুলো কি বলছেন যেখানে খুশি যে খুশি পরীক্ষা দিতে পারবে, কি বলছেন কি? না এটা আমি বলতে দেব না, খুব খারাপ হয়েছে। আমি বলছি মণিশঙ্কর দা একজন আইনজীবী হিসেবে এটা বলতে পারে না। এক সেকেন্ড, ফলে এগুলো আমরা আশা করি সরকার দেখবেন যে বাইরের রাজ্যের ছেলে ব্যাস মণিশঙ্কর দা এটা আপনি বলতে পারেন না স্যার। আমি নিচে ডিসক্লেমার চালাতে বলবো, আমি ক্ষমা চাইছি, এটা আপনি বলতে পারেন না মণিশঙ্কর দা যে অন্য রাজ্য থেকে কেন আমরা এই রাজ্যে পরীক্ষা দিতে ঢুকিয়েছি, এটার জন্য এটা একটা বাজে দিক, এটা আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারের উপর আঘাত। না স্যার, এটা কি করে হতে পারে? এ রাজ্যে দেশের যেখানে খুশি গিয়ে দেশের মানুষ পরীক্ষা দিতে পারে, আপনি এটা বলতে পারেন না। দিস ইজ ভেরি ব্যাড, দিস ইজ ভেরি ব্যাড। এটা আপনি কি করে বলতে পারেন? অধিকার আমার আছে, আমরা যখন অন্য রাজ্যে যাব তখন আমরা বলছেন আপনি অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসে পরীক্ষা দিতে পারে না, এটা আপনি কি করে বলতে পারেন? এটা বলতে পারেন আপনি, বেশ সেইগুলো বলুন। আমি ভারতবর্ষের নাগরিক, হ্যাঁ, তাই জন্য আপনি বলতেন যে অন্য নাগরিকরা এখানে এসে পরীক্ষা দিতে পারবে না। অধিকার আমার আছে না স্যার, এটা আপনি বলতে পারেন না, এটা সংবিধানে আঘাত করছেন। আপনি শ্রমিকের কাছে যাব, এক সেকেন্ড, শ্রমিকের কাছে যাব। শ্রমিক মণিশঙ্কর বাবু বলছেন যে একটা খুব সুন্দর ব্যবস্থার দিন আপনারা কেন প্রশ্ন তুলছেন? সুন্দর ব্যবস্থাটা আমার পাশে বসে আছেন, ইনি শিক্ষক ছিলেন, চাকরি চলে গিয়েছে দুর্নীতির জন্য, এখন আবার পরীক্ষা দিচ্ছেন, এটা সুন্দর ব্যবস্থা। সুন্দর ব্যবস্থা হচ্ছে মণিশঙ্কর বাবু অনেয়ার বলবেন যে অন্য রাজ্য থেকে এই রাজ্যে কেন পরীক্ষা দিতে এসেছে, এটা সুন্দর ব্যবস্থা। এগুলো হচ্ছে দারুণ ব্যবস্থা। ব্রাত্য বসু আস্ফালন করছেন এক্স হ্যান্ডেলে, বলুন। দেখুন, আপনারা এত মানে এক্সপেকটেশন এই সরকারের থেকে রাখছেন যে সুন্দর ব্যবস্থা হবে। আচ্ছা ভাবুন তো, যে রাজ্যের শিক্ষামন্ত্রী সিনেমা বানায় সেই সিনেমাটার নাম হচ্ছে হুব্বা, ভাবতে পারেন সেই রাজ্যের শিক্ষা জগতের কি অবস্থা হবে? শিক্ষামন্ত্রী সিনেমা বানাচ্ছে হুব্বা নামে, তার মানে রাজ্যের কি অবস্থা হবে? এটা প্রথম প্রমাণ। দ্বিতীয় কথা, বিগত কদিন ধরে বাজার কিন্তু রাজনীতিবিদদের নয়, বাজার হচ্ছে জ্যোতিষীদের। কেন? আজকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, বিভিন্ন লোকেরা যাচ্ছে যে আচ্ছা গ্রহণের পর আমাদের কি ফল হবে। জ্যোতিষীদের একটু চিন্তা করতে হচ্ছে যে এই রাশির ফল ভালো, এই রাশির ফল খারাপ, জিজ্ঞাসা করতে হচ্ছে। কিন্তু আরও তার সাথে যাচ্ছে বাবা মায়েরা বা অনেকে যে আমাদের কি রেজাল্ট কি হবে এসএসসিতে, এক কথায় বলে দিচ্ছে মমতা নামা পাঠ করুন, মমতা চালিসা পাঠ করুন, তৃণমূল কংগ্রেস কবচ ধারণ করুন, সব মুক্তি একেবারে 100% চাকরিটা আপনারা পেয়ে যাবেন। কে বলেছে? রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি সংবিধানকে শপথ নিয়েছেন যে আমি ভয় বা পক্ষপাতহীনতা সমস্ত থেকে রাজ্যের প্রতিটি মানুষের ওপর ন্যায় পালন করব, সেই ন্যায় পালনের মুখ্যমন্ত্রী কথা বলেছে। তারপরে আজকে আমি দেখছিলাম একজন 55 বছর বয়সী ভদ্রমহিলা, তিনি বলছেন আমি পরীক্ষা এতদিন নিতাম, আজকে আমাকে পরীক্ষা দিতে আসতে হচ্ছে তার চোখের জলে। গোটা আজকে রাত্রে আমরা গোটা বিশ্বে দেখতে পাবো চন্দ্রগ্রহণ, কিন্তু আজকে যে আমাদের শিক্ষা জগতের চন্দ্রগ্রহণ অলরেডি যে গ্রহণ এই মমতা নামার জন্য শুরু হয়েছে, মমতা ব্যানার্জির জন্য শুরু হয়েছে, এই গ্রহণ কে কাটাবে? আজকে কেন এটা হচ্ছে জানো কিশোরদা? একটাই কারণ, এরা যত বেশি জানে তত কম মানে। শিক্ষা যদি মানুষ নতুন কিছু বলুন না, এগুলো 5 বছর ধরে চলছে কথাগুলো, শিক্ষা জ্ঞান তৈরি করে 5 বছর ধরে এই কথাগুলো চলছে। জাতির মেরুদণ্ডকে ভেঙে দিতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। আজকে জানলাম যে শিক্ষা জাতির মেরুদণ্ড, আজকে জানলাম বিজেপির কাছ থেকে এইটা ভাতা দেওয়া সরকার চলছে, মানুষের মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড আজকে প্রথম জানলাম। তার ইংরেজি শব্দগুলো শুনেছেন, কি বলছে নিজে জানে না, একটা ট্রান্সলেশন ঠিক করে করতে পারে না। না, বেশ পার্সোনাল কমেন্ট নয়, পার্সোনাল নয়, রাজনৈতিক কথা। কারণ হচ্ছে এই যে প্রশ্ন করবে, মানুষ প্রশ্ন করতে শুরু করবে, যত বেশি জানে তত কম মানে। এবং তিনি নিজে বলেছিলেন, পুরুলিয়ায় বলরামপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, আমি সব বাংলার মায়েদের বলছি যত বকাটে ছেলে আছে সব আমাকে দিয়ে দিন, আমি বকাটে ছেলে নিয়ে দল চালাবো। ভোটের আগে বলেন কত ঝগড়াটে মহিলা, সবাই আসুন, আমি ঝগড়াটে মহিলাদেরকে বুথে বসাবো। এই মানে তৃণমূল দলটা হচ্ছে বকাটে ছেলে এবং ঝগড়াটে মহিলাদের দল।
এটা কে বলছে? মুখ্যমন্ত্রী নিজে আছে তো। বলছে। ঝগড়াটাকে আর্ট তো। যেখানে শিক্ষা থাকবে, ঝগড়াটা সেখানে আর্ট, ঝগড়াটে ভালো মহিলা করে থাকবে করতে না। পারলে সেটা সেখানে আর্ট একটা, ঝগড়া ভাই। থাকবে না। শিক্ষা যেখানে থাকবে, তুমি সেখানে আর্ট হিসেবে জ্ঞান দেখো থাকবে। ঝগড়াটাকে। ইনি জ্ঞান বিরোধী মুখ্যমন্ত্রী, ইনি জ্ঞানের বিরোধিতা করেন। ইনার রুচিটাই হচ্ছে এই জ্ঞানের বিরোধিতা করা। তাই জন্য এটা যা হচ্ছে, কিন্তু ভাই একটা জিনিস মিস করে গেলাম এটাতে, চন্দ্রগ্রহণের দিন কেন পরীক্ষাটা হলো এই জন্য একটা মামলা করা উচিত ছিল। এটা কিন্তু ভুল হয়ে গেছে। আমি বুঝলাম। হ্যাঁ, চন্দ্রগ্রহণের দিন কেন পরীক্ষা হলো? আমাদের গ্রহণ পটিয়সী মুখ্যমন্ত্রী রয়েছে, গ্রহণ পটিয়সী। আমি একটা বাইট শোনাবো। এইগুলোই হচ্ছে ডিফেক্ট। তো বাংলা জ্বালাচ্ছে, এইগুলোই ডিফেক্ট। আজকের পরীক্ষাটাতে এইগুলোই ডিফেক্ট। বেশ, আমি একটা বাইট শোনাবো। আজকে পরীক্ষা যখন চলছে, তখন যে চাকরি হারা যারা রাস্তায় বসেছিলেন এতদিন, তারা নিজেদের কি ডিমান্ড করছেন, বারবার করেছেন, আবার করছেন, নিয়ে আমি আসছি বাকি দুজনের কাছে। শুনুন। রাজ্য সরকারের হাতে সে ক্ষমতাটা ছিল, সুযোগটাও ছিল যে আমরা যারা 15,403 জন যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছি 2016 প্যানেলে, তাদের যোগ্য তালিকাটা প্রকাশ করে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে জমা দিয়ে আমাদের চাকরিটা ফেরত নিয়ে আসার অধিকার বা ক্ষমতা ছিল রাজ্য সরকার। রাজ্য সরকার সেটা করেনি, মানে করতে চায়নি। তার চাকরি চুরি করলো কে? কেন বসতে হলো আমাদের? যোগ্যদের অবিলম্বে তালিকা প্রকাশ করুক, যোগ্যদের তালিকা নেব। 14ই সেপ্টেম্বরটা শুধু যেতে দিন, আন্দোলনের ঝাঁজ বাড়বে, দেখবেন। ইন্দ্রজিৎ, খুব সিম্পল একটা প্রশ্ন। এসএসসির তরফ থেকে অযোগ্যদের তালিকা আদালত বলার পর প্রকাশ করা হয়েছে, এবার যোগ্যদের তালিকা প্রকাশ এসএসসি করছে না, আবার হয়তো আদালত বললে করবে। এদেরকে, যাদেরকে তোমার পাশেই একজন বসে আছেন, এরা অলরেডি শিক্ষক ছিলেন, পরীক্ষা দিয়ে সমস্ত কিছু করে শিক্ষক হয়েছিলেন, চাকরি চলে গিয়েছে, কার দায়? রাজ্য সরকারের দায়। দুর্নীতি হয়েছে, আমরা সবাই জানি, শিক্ষামন্ত্রী জেলে গিয়েছেন। এরপর ব্রাত্য বসু বলছেন এই দেখুন দারুণ পরীক্ষা নিয়ে ফেলেছি। আরে স্যার, 9 বছর বাদে পরীক্ষা হচ্ছে, যারা চাকরি হারিয়েছেন তারা পরীক্ষা দিতে বসছেন, এরপরে আর কি অ্যাচিভমেন্টের আস্ফালন থাকে দাদা? বলুন তো, বলুন। না, প্রথমেই বলি যে রাজ্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে যে পরীক্ষা হয়েছে তা সুন্দরভাবে সুসংগঠিত করবার জন্য, মানে আপনারা চাইছেন যে আজকে পরীক্ষাটা যাতে না হতো বা একটা এই মানে সমস্যাটা চলতো। রাজীব বাবু সহ যারা যারা পরীক্ষা দিয়েছেন প্রত্যেককেই শুভেচ্ছা। নিশ্চয়ই তারা আগামী দিনে তাদের আশার আলো দেখবেন। তারা হ্যাঁ অবশ্যই অনেক দুবার কেন, অনেকে বারবার শুভেচ্ছা জানাচ্ছি, শুভনন্দন জানাচ্ছি যে ওনারা আবার তাদের নিজেদের আসন গ্রহণ করবেন, তারা নিজেদের জায়গায় সুভাবে প্রতিষ্ঠিত পাবেন। প্রথমত একটা কথা বলি, আজকের যে এই এসএসসি পরীক্ষা যা সুসংগঠিত হচ্ছে এবং এই পুরো টোটাল প্রসেসটা একটা সমাধানের জায়গায় যেতে চলেছে, কিন্তু আপনারা কি করছেন? আপনারা সম্পূর্ণভাবে সেটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা মানে না স্যার, না স্যার, এটা বলছে কারা? এটা যারা পরীক্ষার্থী। আমি আবার শোনাবো বাইটগুলো। টেনে টেনে বার করছেন। না, টেনে টেনে নয়, পরীক্ষার্থী যারা তারা বলছেন, আমরা কিছু বলছি না, আমরা বাইটটা শোনাচ্ছি, শোনাবো আবার, তাহলে আপনার বলার সময় কমে যাবে। আপনারা বলবেন না, বলুন পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিতে এসেছেন। আপনি আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন। আমি প্রশ্নের উত্তর দেব না, আমি প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। এটা সিস্টেম। পরীক্ষার্থীরা এসেছেন, তারা সন্দেহ প্রকাশ করছেন, আমি না। গার্জিয়ানরা সন্দেহ প্রকাশ করছেন, আমি না। পরীক্ষার্থীদের প্রশ্ন করুন গিয়ে, পরীক্ষার্থীদের প্রশ্ন করুন। কালিমা লিপ্ত করতে যে অরিন্দম পাল, চন্দ্রকোনার মাংরুল গ্রামের বিজেপি নেতা, পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, আপনাদের চ্যানেল একবারও দেখিয়েছে? কি ব্যবস্থা নিয়েছেন তার বিরুদ্ধে? তার নিন্দে করে কি ব্যবস্থা নিয়েছেন? অ্যারেস্ট করেছেন তো? হয়েছে তো, আইনগত মামলা চলছে, চলুক। এরপর কি আমার দায়িত্ব দেখা কে কি পোস্ট করছে? আমার দায়িত্ব দেখা যারা যারা বিচার পাচ্ছে না। এই পাশের যে লোকটি বসে আছেন তিনি বিচার পাননি, তিনি দুবার পরীক্ষা দিয়েছেন। আমরা প্রশ্ন করি, প্রশ্ন করছে স্টুডেন্টরা। আরেকবার শোনাবো, আপনাদের সরকারের উপর আস্থা নেই স্টুডেন্টদের। আসলে সমস্যাটা কি হয়েছে? স্টুডেন্টদের আস্থা নেই স্যার, আমাকে প্রশ্ন কি করছেন? আবার প্রশ্ন আবার শোনাবো। বেশ, আমি শোনাই। জব সিকাররা আজকে কি বলেছেন আমি আবার শোনাবো। আস্থা আছেন কিনা শুনুন কি বলছেন। ইন্দ্রজিৎ, আপনি ভালো করে কান দিয়ে শুনুন প্রথম বাইটগুলো, জব সিকারদের বাইট শুনুন। রাজ্য সরকারের দুর্নীতির কারণে আমাদের এই অবস্থা, আমাদেরকে পথে বসিয়েছে। পরীক্ষার সময় বলেছেন যে স্বচ্ছ পেন লাগবে, স্বচ্ছতাটা কাদের মধ্যে আছে দেখতে পাচ্ছেন?
স্বচ্ছতাটার মধ্যে আমাদের মধ্যে আছে, যারা আনটেন্টেড টিচার আছি আমাদের মধ্যে স্বচ্ছতা আছে, কিন্তু যারা নিয়োগকর্তা এবং এই সরকার এই মুখ্যমন্ত্রী এদের মধ্যে স্বচ্ছতা নেই। কি মনে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা কিরকম? সবকিছু ঠিক, এবার নিয়োগটা যদি স্বচ্ছভাবে হয় খুব আনন্দিত হবো। কার্বন কপিতে কিন্তু দাগ পড়ছে না, মানে ভীষণ চাপ দিয়ে করার পরেও কিন্তু দাগ পড়েনি, ফলে এটা কি আদৌ স্বচ্ছ হলো? এইটা কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। খুব চাপ দিয়ে ডাবল ডাবল লেখার পরে খুবই হালকা দাগ পড়েছে। কেমন মনে হচ্ছে নিয়োগ হবে এবার স্বচ্ছভাবে? সেটা সরকারের উপরে ডিপেন্ড করছে, আমরা কি বলবো। সরকার আশা রাখতে পারছেন এখন? না, সত্যি বলতে আশা রাখি না, যা হবে দেখাই যাবে। কি মনে হচ্ছে স্বচ্ছ নিয়োগ পাবেন? মনে তো হচ্ছে না, কারণ ইতিহাস দেখে তাই মনে হচ্ছে না, তবে আশা রাখছি এবং আশা রাখছি বলেই পরীক্ষা দিতে এসেছি। আশা করি সেই আশাটা বজায় থাকবে। এদের মধ্যে কাকে কিশলয় মনে হলো? এদের মধ্যে কার মুখটা কিশলয়ের মতো? এটা কার্বন কপি। এরপর গার্জিয়ানদের দেখাবো, গার্জিয়ানদের দেখাবো। বলতেই দিচ্ছেন না আপনি, নিজের আস্থা নেই শিক্ষক শিক্ষিকা, আস্থা নেই যারা আপনাদের শিক্ষক শিক্ষিকারা চাকরি দিয়েছে তাদের, আস্থা নেই পরীক্ষার্থীদের। ওটা ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত সমস্যা। রাজীব বাবু আপনার কি ব্যক্তিগত সমস্যা হচ্ছিল না? হচ্ছিল তো, সমস্যা হতেই পারে, সমস্যা হতেই পারে, দুজনে সে কাদের কাদের সমস্যা হয়েছে সেটা বলতে পারছি না, তার মানে সমস্যা হতেই পারে। আস্থা নেই এটা পয়েন্ট, কার্বন কপিটা পয়েন্ট নয় স্যার। প্রত্যেকে বললেন আস্থা নেই, আমি বলছি আস্থা নেই, কারণ দুর্নীতি হয়েছে। আস্থা যদি না থাকে দুর্নীতি হয়েছে, পরীক্ষা দেয়? দুর্নীতি হয়নি তো। প্রথমে আপনারা দুর্নীতি হয়নি, পরীক্ষা দিয়েছে কারণ আশায় বাঁচে চাষা। রাজ্য সরকারের আন্ডারে পরীক্ষাটা তো দিতেই হবে, কিন্তু আস্থা নেই স্যার। জোর করে বেশ স্বচ্ছ মনে হচ্ছে, বেশ বুঝলাম, শেষ করুন। তারপরে বলছে শেষ করুন। ভালো পরীক্ষা হয়েছে। বেশ, কাসেমদার কাছে যে আরেকখানে 10 সেকেন্ড দেবো তরুণ। হ্যাঁ বেশ বুঝলাম, একদম 10 সেকেন্ড। না ভাই এতগুলো কথা বললো, সমাধান তো সিঙ্গেল বেঞ্চেই ছিল। 8,000 জনকে বের করে দিলেই সমাধান হয়ে যেত, 26,000 যেত না। আচ্ছা তোমাদের আমি মনে করে ভাই বলছো কালিমালিপ্ত করা হচ্ছে সরকারকে, একটা আলকাতরার ডিব্বায় 2 ফোঁটা পেনের কালি ফেলে তাকে কালিমালিপ্ত করা বলে না। ভাইকে মনে করে দিই, জানবে না হয়তো, আমরা দেখেছি তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই চিহ্নিত অযোগ্য বা চাকরি চোরদের হয়ে কে মামলা করছিল জানো? তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে গিয়ে কমিশনার হয়ে মামলাটা করলো কে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্ট্যান্ডটা কেমন এক হয়ে গেল না? তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাকে বাঁচাচ্ছিল? চাকরি চোরদের না কমিশনকে? কমিশনকে আড়াল করার জন্য সবাইকে বলে দিয়ে দিল। 8,000 থেকে 26,000 নিয়ে গেছে যে লোকটা, তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিশনার হয়ে ওখানে বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে চাকরি চোরদের হয়ে। কাকে বাঁচাচ্ছিলেন? নিজের মক্কেলদের তো। বেশ কাসেম দা, ওনারা বলছেন আমরা, আমাদের বলছেন সংবাদ মাধ্যমকে বলছে আমরা ইচ্ছা করে নাকি কালিমা লিপ্ত করছি, আসলে সবকিছু ঠিকঠাক হয়েছে। যেমন ব্রাত্য বসু বলেছেন সব ভালো হয়েছে, জোর করে খারাপ খুঁজছেন আপনারা, খারাপ কিচ্ছু হয়নি। বলুন। ওই মণিদারি সূত্র ধরে বলি, ঠিক ছোট্ট ছান্দিক ভাষায়, হীরক রানীর হীরা মানিক অযোগ্য শিক্ষক, বাংলায় টাকা দিলেই চাকরি হয়, খেসারত দিল যোগ্য শিক্ষক, বলি হলো যোগ্য শিক্ষক। এই যোগ্য তালিকা প্রকাশ কেন করেননি আপনারা? সুপ্রিম কোর্টের গুঁতো এবং ঠেলায় পড়ে মমতা ব্যানার্জির সরকারকে, মানে আপনাদের সরকারকে কি নির্লজ্জ বেহাপনা করতে হয়েছে সেটা আপনিও পরখ করেছেন এবং গোটা বাংলা পরখ করেছে। আজকে 2016 সালে যে অযোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষকদের যখনই পরীক্ষা হবার পরেই এই চাকরিটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই দুর্নীতির মোড়কে যারা কমিশন এবং এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে বললেন আমরা যোগ্য অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করব, করার পরেই যখন 1800 অযোগ্য শিক্ষকের নাম চলে এলো, কটা তৃণমূল কংগ্রেসের নেতা টাকা নিয়ে 5 লক্ষ 6 লক্ষ টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলেন, এটা কি কৈফিয়ত দিতে পারবেন জনগণের কাছে? আপনি বিহারের কথা বলছিলেন না? বিহারে প্রত্যেক বছরে এসএসসির পরীক্ষা হয়, লক্ষাধিক ছাত্র শিক্ষকরা সেই পরীক্ষায় অংশগ্রহণ করে, সেখানে শিক্ষক নিয়োগ হয়। আর পশ্চিমবাংলায় 9 বছর পরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে হয়। ইউপিতে উত্তরপ্রদেশেও প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হয়, স্কুল সার্ভিস কমিশনের। আমরা আন্দাজে ঢিল মারতে আসিনি, আমরা আন্দাজে ঢিল মারতে আসিনি দাদা, আমরা আন্দাজে ঢিল মারতে আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমি স্বচ্ছ। আজকে 9 মাসের অন্তঃসত্ত্বা যে বোনটি কদিন পরে ডেলিভারি হবে, যে 2016 সালের র্যাঙ্ক করেছিল, যে আমি প্রথম ছিলাম, সেই মেয়েটাও তাকেও পরীক্ষা দিতে হচ্ছে। এটা আপনাদের লজ্জা। আপনারা বাঙালি করেন না? আজকের এই যোগ্য শিক্ষকগুলো রাস্তায় গড়াগড়ি খাচ্ছে,
চিৎকার করছে, যাদের বাড়িতে হাঁড়ি চড়ছে না, তারা কি যোগ্য শিক্ষক ছিল না? তারা কি বাঙালি ছিল না? শুধু বাঙালি অস্মিতাকে সামনে রেখে আলকাতরা মাখাবেন আর বাঙালিকে উস্কানি দেবেন, আর বাংলায় দেউলিয়াপনা শিক্ষক সমাজকে আপনারা কলঙ্কিত করেছেন। আগে আমরা চোর ডাকাত গুন্ডা মোস্তানদের বলতাম দাগি, আজকে সেই শিক্ষক সমাজকে আপনারা দাগি তৈরি করেছেন, আপনারা কলঙ্কিত করেছেন। সব থেকে বড়, যদি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়ে থাকে, শিক্ষা দপ্তরে দুর্নীতি হয়েছে এবং সেই শিক্ষামন্ত্রী জেল খাটছে, তার বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা লক্ষ লক্ষ পাওয়া যায়। এটা বাঙালি জাতির লজ্জা, আমাদের লজ্জা, শান্তিপূর্ণভাবে হয়েছে। আমি একদম একমত। আমি বলছি যে ঘটনাগুলো ঘটেছে কাসেম ভাই, কৈফিয়ত দিতে তাদের সামনে বলতে পারবেন এই তৃণমূল কংগ্রেস সরকারটা 14 বছর অতিক্রান্ত হয়ে গেল, একটা স্কুল সার্ভিস 30 সেকেন্ড পারবেন না আপনারা। আমি 30 সেকেন্ড নেব, আমি বলছি আপনারা নিজেদের সামনে ফলচাতুরি করছেন। কাসেম দা, আমি একটা আশ্চর্য জিনিস দেখছি কাসেম দা, মানে এটা হাস্যকর জিনিস যে একটা সরকার যার শিক্ষামন্ত্রী জেলে গিয়েছে, যার শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় কয়েক কোটি টাকা পাওয়া গিয়েছে, এবং যে রাজ্যে শিক্ষামন্ত্রী সহ আরো কারা কারা পুরো লিস্ট যদি বার করি একটা গোটা বই হয়ে যাবে যারা জেলে গিয়েছে বা যাদের নামে মামলা হয়েছে, সেই পরীক্ষার্থী যারা শিক্ষক ছিল তারা শিক্ষকের চাকরি চলে গিয়েছে, আবার পরীক্ষায় বসছে, তারা বলছে দারুণ পরীক্ষা নিয়েছি 9 বছর বাদে। এটা বলতে পারে কি করে? মানে আপনি ভাবুন, সার্কাজমটা ভাবুন, এখানে আইরনিটি ভাবুন। পুহর এবং দিনগুলো অযোগ্য শিক্ষকদের যারা আপনারা চাকরি দিয়েছেন সেই টাকা কিন্তু আপনাদের ফেরত দিতে হবে। শিক্ষকরা এত ঠুনকো নয়। বেশ, তৃণমূল কংগ্রেস টাকা নিয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা নিয়েছিল। আমি শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য শোনাবো। অত্যন্ত বড় একটি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বক্তব্য, তারপরে দ্বিতীয় অগ্নিবাণ দেখুন। ত্রুটিযুক্ত পরীক্ষা 152 জন টেন্টেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে। 1958 জন শিক্ষক শিক্ষিকা টেন্টেড, সবাই জানে, আমরাও জানি, তালিকাও জানে। 1806-এর নাম ঘোষণা করেছে, আর 152 জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে। ত্রুটিযুক্ত পরীক্ষা, প্রশ্ন বিক্রি হয়েছে, প্রশ্ন বিক্রি হচ্ছে, এবং কালকেও সেন্টার প্রতি অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা সাথে পুলিশকে নিয়ে একটি প্রহসনের পরীক্ষা 9 বছরের পরে করতে চলেছেন। এর ফল অশ্বডিম্ব হবে। অগ্নিবাণ দ্বিতীয় প্রশ্ন, যেখান থেকে ডিবেটের দ্বিতীয় অংশ যাব। দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন স্ক্রিনে। কিশোরের অগ্নিবাণে দ্বিতীয় অগ্নিবাণ প্রশ্ন করছি, দুর্নীতির কাটা এসএসসি বিদ্ধ, নিয়োগ আদৌ হবে স্বচ্ছ? 30 সেকেন্ড করে দেবো। তরুণ জ্যোতি 30 সেকেন্ড। স্বচ্ছ চাইলে এসএসসি করতে পারতো প্রথম দিন থেকেই। আমি আবার বলেছি 26,000কে বলি দেওয়ার দরকারই হতো না যদি প্রথম দিন বলে দিত 8,000 ঠিক আছে। কিন্তু ফ্যাক্ট ছাড়া এসএসসি চাইনি, কারণ মুখ্যমন্ত্রী চেয়েছিল চোরগুলোকে বাঁচাতে। মুখ্যমন্ত্রী চেয়েছিল যাতে অযোগ্যদের, পয়েন্টের অযোগ্যগুলো সামনে না চলে আসে, ওদেরকে রক্ষা করতে গিয়ে পুরো ব্যাপারটা গুলিয়ে তার রাস্তা ছিল দুটো, হয় সবাইকে বাঁচিয়ে নেওয়া তালগোল পাকিয়ে, অথবা সবাইকে বলি দেওয়া, স্পেসিফিক্যালি পয়েন্ট আউট না করা যায়। মুখ্যমন্ত্রী সে কাজে সফল হয়েছে। এসএসসিকে শুভনন্দন জানাই পুরো শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার জন্য। আর ব্রাত্য বসু তার নামের মতোই, তিনি ব্রাত্য, তিনি স্বচ্ছতার থেকে ব্রাত্য। 30 সেকেন্ড মণিশঙ্কর বাবু। আমি বলছি যে আলোচনাগুলো কাসেম ভাই আর প্রথমে তরুণ জ্যোতি শুরু করেছিল, আমি বলছি কয়েক বছর ধরে তো এগুলো হচ্ছে। যদি একদম নিউট্রালভাবে বলতে হয় তাহলে তো একদম দ্বিধাহীন ভাষায়, দায়িত্বহীন ভাষায় বলতে পারি যে এই সরকারের আমলে কিছু দুর্নীতির প্রতিষ্ঠাতা, মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং সেটা প্রমাণিত হয়েছে। আমার কথা হচ্ছে, দাঁড়ান তারপরেরটা শুনুন। কিন্তু এই নিয়ে কোনো আইন হয় না, কোনো রাজ্য সরকারের কোনো পানিশমেন্ট হয় না, সেই জায়গায় সব রাজ্যরা একমত, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট সেই জায়গা থেকে কিছু করে না। ফলে আমি বলছি যে সেই পাস্টগুলো নিয়ে যখন আলোচনা করছে, আজকের দিনে কোনো আলোচনা করছে না, তার মানে আজকে পরীক্ষা নিয়ে এদের আর কিছু বলার নেই। তার জন্যই পিছনে ফিরে যেতে। যে রাজ্যে মুখ্যমন্ত্রী সরাসরি তো বলছে তিনি পক্ষপাত করবেন, সরাসরি আমার উত্তর বা আপনার উত্তরের উপর ধার্য নয়, এটা টোটালি মুখ্যমন্ত্রী, যিনি প্রশাসনিক প্রধান নিজে বলছে তিনি পক্ষপাত করবেন। রাজ্যের শিক্ষামন্ত্রী বলছে চাকরিটা তারাই পাবে যারা তৃণমূল কংগ্রেসটা করবে। তো এখানেই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। আর একটা কথা আমি বলতে চাই তৃণমূল কংগ্রেসের ভাই বোনদের, আপনারা
টাকা নিয়ে বিদেশে ঘোরার থেকে মাঝে মাঝে একটু নিজের দেশটা এই যে আপনার না ওরা বলছে না যে কেন বাইরে উত্তরপ্রদেশ থেকে লোক এলো, কেন হরিয়ানা থেকে লোক এলো। আরে উত্তরপ্রদেশে এলাহাবাদ বলে একটা জায়গা আছে, সেখানে বোর্ডে বড় বড় করে জায়গার নাম লেখা আছে। আজকে বাংলা ভারত ইন্দ্রজিৎ 30 সেকেন্ড, হ্যাঁ অডিওটা আমার নাম ইন্দ্রজিৎ, আমার নাম সেখানে উত্তরপ্রদেশে বাংলায় বোর্ডে বড় বড় করে সঙ্গম চালিয়ে দিয়েছে। দাঁড়ান, বলুন, আপনি বলুন। কেন বলবো ওরকম করে? 25 সেকেন্ড বলছি। কাসেমদার কথা অনুযায়ী অনুপ্রাণিত হয়ে আমি 2 লাইন লিখে দিলাম। যোগী রাজ্যে নাকি সব শেষ, বাংলায় পরীক্ষা দিতে এসে দেখিয়ে দিল উত্তরপ্রদেশ। আসলে বোধহয় এরকম ভাবেই আমরা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করি যে সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে, যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ সঠিকভাবে পালন করে এসএসসি সুষ্ঠুভাবে এই পরীক্ষা নেওয়া হলো এবং আগামী ভবিষ্যতে হ্যাঁ অনেক আগে নির্বাচনে ভোটের রাজনীতি এদেরকে দিয়ে করাতে দেব না। আমরা সঠিক পথে সবার যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছে, যারা স্বচ্ছ তারা হচ্ছে চাকরি পাবে। কাসেমদা 30 সেকেন্ড। ও আমার তৃণমূলী দাদা, বিহারে 1 বছরে 3,31,000 শিক্ষক নিয়োগ হয়, আর বাংলায় 9 বছরে শিক্ষকদের মেধা চুরি হয়, অর্থের বিনিময়ে সব কিছু হয়, 26,000 শিক্ষকের সম্মান চলে যায়। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক চুরি। সরকারটাই চোর, পুরো ক্যাবিনেটটাই চোর এবং চোরেদের শাস্তি চাই, এটা পশ্চিমবাংলার মানুষ জানে। এবং এই পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। শিক্ষক সমাজ, স্বাস্থ্য মানে ডাক্তার সমাজ এরা প্রতিবাদে সোচ্চার হয়েছে এবং প্রতিবাদ আরো বেশি ত্বরান্বিত হচ্ছে আপনাদের দেখে। আপনাদের দেখে 10 সেকেন্ড আমার একদম সময় কম, একদম 10 সেকেন্ড। হ্যাঁ দেখুন, আমি একটা কথা বলতে চাই। দেখুন, যে কোনো একটা দেশ উন্নত হতে গেলে শিক্ষা দরকার। শিক্ষার যদি উন্নতি না হয়, সে রাজ্য হোক দেশ হোক, উন্নতি হয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে কি অবস্থা। শিক্ষা ব্যবস্থায় ধস নেমে চলে এসছে। তাহলে এই সিস্টেমটা কোথায় যাবে? এই সিস্টেমের জন্য দায়ী তো আমরা করছি, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে দায়ী করছি। আপনারা দেখবেন শিক্ষা ব্যবস্থার যদি এইরকম দুর্নীতি এবং সব জায়গায় এরকমভাবে চলতে থাকে, তাহলে পরবর্তী প্রজন্ম কিংবা এই 10 বছর ধরে পরীক্ষা হয়নি, তাহলে এই প্রজন্মটা তো ধ্বংস হয়ে গেল এবং আমাদেরকেও ধ্বংস করে দিল। ঠিক এখানে শেষ করতে হচ্ছে। পাশে বসে স্পষ্ট ভাষায় বলছেন রাজীব, যিনি পরীক্ষা দিয়েছেন, শিক্ষক ছিলেন, চাকরি গিয়েছে রাজ্য সরকারের দুর্নীতির জন্য। তিনি বলছেন আস্থা নেই, সব নষ্ট করে দিয়েছে এই প্রশাসন, এই সরকার। কিন্তু তার পাশে বসে থাকা দুজন তৃণমূলের সমর্থক বলছেন না, সব ঠিক আছে। পরীক্ষার্থীরা বলছেন ঠিক নেই, আস্থা নেই। তৃণমূলের সমর্থকরা বলছেন ঠিক আছে, ব্রাত্য বসু বলছেন ঠিক আছে। ডিলিউশন বলে, মডার্ন ভাষায় ডেলুলুতে রয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা, তথা একদম উপর থেকে নিচ পর্যন্ত অনুপ্রেরণা চুইয়ে পড়ছে। আদৌ আস্থা আছে, নিয়োগ হবে স্বচ্ছভাবে? প্রশ্ন রেখে শেষ করছি। বড় ব্রেকিং নিউজ নিয়ে ফিরে আসতে দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।